নমস্কার, সময় কলকাতাতে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি মধুরিমা। শুরু করছি খেলা হবে অনুষ্ঠান। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, আড়াই দিনের শেষ টেস্ট ধর্মশালায় বাজবলকে উড়িয়ে ইনিংস এবং 64 রানে জয় রোহিতদের। প্রথমে ব্যাট করে 218 রান করেছিলেন বেন স্টোকসরা। জবাবে ভারত তোলে 477 রান। 259 রানে পিছিয়ে ব্যাট করতে নামে ইংরেজরা। তবে দ্বিতীয় ইনিংসে সুবিধা করতে পারেনি তারা। অশ্বিন, কুলদীপ এবং বুমরার দাপটে 195 রানে গুটিয়ে যায় ইংরেজদের ইনিংস। এই জয়ের ফলে সিরিজ 4-1 ব্যবধানে জিতে নিল মেন ইন ব্লু ব্রিগেড। ব্রেন্ডন ম্যাককালাম কোচ হওয়ার পর থেকে প্রথম টেস্ট সিরিজ হারল বাজবল শিবির। আড়াই দিনে শেষ হলো টেস্ট, যাতে ধর্মশালায় বাজবলকে উড়িয়ে ইনিংস এবং 64 রানে জয় হলো মেন ইন ব্লু ব্রিগেডের। প্রথমে ব্যাট করে 258 রান করলেও জবাবে ভারত তুলেছিল 477 রান এবং অশ্বিন, কুলদীপ, বুমরার দাপটে ইংরেজদের ইনিংস কার্যত গুটিয়ে যায়। সিরিজে 4-1 ব্যবধানে জিতে নিল মেন ইন ব্লু ব্রিগেড। এ নিয়ে আমরা কথা বলে নেব। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্কজ্যোতি বন্দ্যোপাধ্যায়। অর্কজ্যোতি, কি আপডেট রয়েছে তোমার কাছে এই নিয়ে? এই দিনে কিন্তু ধর্মশালার টেস্ট যেটা জিতে নিয়েছে তোমার, আমরা জানি যে 477 রানে দিনের শেষে, দিনের শুরুতে ভারত 477 রান তুলেছিল ইংল্যান্ডের কাছে। তোমার মানে জয়ের জন্য অনেকটা বেশি রান তাদের করতে হতো, কিন্তু দেখা গেল যে মাত্র 195 রানে কিন্তু ইংল্যান্ডের ইনিংস গুটিয়ে গেল এবং ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেছেন জো রুট, প্রাক্তন অধিনায়ক, 84 করেছেন। বাকি যদি আমরা দেখি যে ইংল্যান্ডের প্রথম সারির যারা ব্যাটার তারা কিন্তু ব্যর্থ, এবং এই ব্যর্থতার পেছনে অবশ্যই যিনি রয়েছেন তিনি হচ্ছেন ভারতের স্পিনার রবিচন্দ্র অশ্বিন, যিনি এই ম্যাচে তিনি নিজের 100তম টেস্টে তিনি খেলতে নেমেছিলেন। এবং যেটা মানে বিরল, যেটা হচ্ছে যে অশ্বিন যখন ডেবিউ করেছিল টেস্ট ম্যাচে, তখন ফার্স্ট টেস্টে তিনি 5 উইকেট নিয়েছিলেন এবং 100তম টেস্টেও কিন্তু রবি অশ্বিন 5 উইকেট নিয়েছেন, যেটা কিন্তু মানে বিশ্ব ক্রিকেটে আর কোনো বোলারের নেই। এবং এই অশ্বিনের দাপটে এবং প্রথম ইনিংসে আমরা যেরকম দেখেছি কুলদীপ যাদবের স্পিনে, এবং দ্বিতীয় ইনিংসে আমরা দেখলাম যে তোমার জসপ্রীত বুমরা 2 উইকেট, কুলদীপ যাদবের 2 উইকেট এবং রবীন্দ্র জাদেজার 1 উইকেট বাদ দিয়ে কিন্তু রবিচন্দ্র অশ্বিনের মানে বলেই কিন্তু একেবারে নাকাল হতে হলো বাস বল ক্রিকেটকে। এই বাস বল কি না দেখো মধুরিমা, ইংল্যান্ডের দীর্ঘ হারের পর তোমার এক কিউই তোমার ক্রিকেটার, প্রাক্তন ক্রিকেটার ব্রেন্ডন ম্যাককালামের হাতে কিন্তু ইংল্যান্ড দলের দায়িত্ব তুলে দেওয়া হয়। এই বাসবল ক্রিকেটটার অর্থ হচ্ছে যে অনেক আক্রমণাত্মক ক্রিকেট, কিন্তু আমরা যদি ভারত সফরে ইংল্যান্ডের পারফরমেন্স দেখি তাহলে আমরা কোথাও কিন্তু দেখিনি সেই আগ্রাসী মনোভাব। অর্থাৎ প্রথম টেস্টে যেরকম ইংল্যান্ড জিতেছিল, তোমার অলি পোপ অসম্ভব সুন্দর ব্যাটিং করেছিলেন, কিন্তু তারপরে কিন্তু পরে 4টি টেস্টে কিন্তু ছন্দ হারায় ইংরেজরা। এবং যে দেশে ক্রিকেটটার জন্ম, একটা সময় তোমার যে খেলা তাদের অনেক তোমার লেজেন্ডের জন্ম দিয়েছে, যদি বলি ডব্লিউজি গ্রেস বা লেট হ্যাটন বা জোফ্রে বয়কটের মতো তারকারা যেখানে জন্মেছে, সেই দেশের ক্রিকেট কিন্তু আমার মনে হলো যে কোথাও একটা সংশয় আছে যে আক্রমণাত্মক খেলবো না রক্ষণাত্মক খেলবো। তবে তোমার যদি ইংল্যান্ডের এই টেস্টে সব থেকে বড় পাওনা কিছু হয় তাহলে অবশ্যই জেমস অ্যান্ডারসন, তিনি 700 উইকেটের মাইলস্টোন ছুঁয়েছেন এবং সেটাও আজকে শনিবার 700 উইকেট কুলদীপ যাদবকে আউট করে তিনি 700 উইকেট ছুঁয়েছেন। এছাড়া যদি দেখি তাহলে কিন্তু ইংরেজদের ভাড়ার এই টেস্ট সিরিজ থেকে যাকে বলা হয় শূন্য, এবং ইংরেজদের কিন্তু আবার প্রথম থেকে শুরু করতে হবে মধুরিমা। পাশাপাশি যদি আমরা ভারতের ক্ষেত্রে দেখি তাহলে ভারতের অনেকগুলো প্রাপ্তি রয়েছে। এক, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের ফাইনালে নিজেদের জায়গা আরো পাকা করে নিল রোহিতরা। দ্বিতীয় হচ্ছে এই সিরিজে অনেক তারকা প্লেয়ার ছিলেন না,
রোহিত শর্মা তোমার নেতৃত্বে যে টেস্ট টিম নেমেছিল সেখানে বিরাট কোহলি ছিলেন না, রাহুল ছিলেন না, একাধিক প্লেয়ারের না থাকার ফলে কিন্তু অনেক নতুন প্লেয়ার তারা কিন্তু সুযোগ পেয়ে যায়। যদি আমি ব্যাট হাতে দেখি তাহলে তোমার সরফরাজ খান, রজত পতিদার বা তোমার দেবদত্ত পারিক্কর এরাও ডেবিউ করেছে তোমার ধ্রুব জুড়েল, পাশাপাশি বল হাতেও আমরা দেখলাম আকাশদীপের ডেবিউ। ফলে সামগ্রিকভাবে যদি আমরা দেখি তাহলে কিন্তু এই যে ভারতের যে জেনারেশন এই নেক্সট জেনারেশনের খেলোয়াড়রা কিন্তু সুযোগ পেয়েছিল এই সিরিজে, এবং তাদের পারফরমেন্স যদি আমরা দেখি তাহলে মোটামুটি রজত পতিদার বাদ দিলে প্রত্যেকে কিন্তু নিজেদেরকে আলাদাভাবে প্রমাণ করেছেন। বিশেষ করে সরফরাজ খান, ধ্রুব জুড়েল এবং তোমার শেষ টেস্টে কিন্তু তোমার দেবদত্ত পারিক্কর তিনিও কিন্তু যথেষ্ট ভালো খেলেছেন। পাশাপাশি দলের তরুণ ব্রিগেড যারা হয়তো এই সিরিজে নবাগত না, যদি আমি শুভমান গিলের কথা বলি, যদি আমি যশস্বী জয়সওয়ালের কথা বলি, যশস্বী জয়সওয়াল এই সিরিজে 700-র উপর রান করেছেন, যেই রান কিন্তু একটি সিরিজে করা প্লেয়াররা খুব কম এরকম ক্রিকেটার রয়েছেন যারা কিন্তু এই কৃতিত্ব তারা অর্জন করতে পেরেছেন। তাদের মধ্যে অন্যতম যশস্বী জয়সওয়াল, এবং যে বার্তাটা যশস্বী দিলেন যে আগামী দিনে অর্থাৎ রোহিত শর্মা বা বিরাট কোহলিদের পরবর্তী যে প্রজন্মে কিন্তু একজন দক্ষ ব্যাটারের হাতে সুরক্ষিত রয়েছে। পাশাপাশি তোমার বোলারদের কথা আমি যদি বলি তারাও কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করেছেন। কুলদীপ যাদব উইকেটের মধ্যে রয়েছেন, জাদেজা ব্যাটের পাশাপাশি বলেও তিনি উইকেট পাচ্ছেন। তোমার আকাশদীপ তোমার মানে ফোর্থ টেস্টে তিনি সুযোগ পেয়েছেন এবং ভালো বোলিং করেছেন, যদিও জসপ্রীত বুমরা কামব্যাক করায় পঞ্চম টেস্টে তিনি সুযোগ পাননি। সব মিলিয়ে যদি আমি বলি তাহলে কিন্তু ইংল্যান্ডের ভারতে ইংল্যান্ড যে সফর সেখানে কিন্তু লাভবান হয়েছে ভারতীয় ক্রিকেটই, এবং আগামী দিনে যখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ভারতকে খেলতে হবে এবছরে টি-20 বিশ্বকাপ রয়েছে, তার আগে কিন্তু এই টেস্ট সিরিজ ভারতীয় দলের মনোবল বাড়াবে বলেই কিন্তু মনে করছে তোমার বিশেষজ্ঞ মহল। মধুরিমা, একদমই অনেক ধন্যবাদ তোমাকে অর্কজ্যোতি। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম, 2.5 দিনে শেষ হলো টেস্ট এবং এই জয়ের ফলে সিরিজ 4-1 ব্যবধানে জিতে নিল মেন ইন ব্লু ব্রিগেড। অশ্বিন, কুলদীপ এবং বুমরার দাপটে 195 রানে কার্যত গুটিয়ে যায় ইংরেজদের ইনিংস এবং জয় হলো মেন ইন ব্লু ব্রিগেডের। চোখ রাখবো পরের খবরে। ধর্মশালায় নিজের ক্রিকেট জীবনের 100তম টেস্ট খেলছেন রবিচন্দ্রন অশ্বিন, যা পেশাদার ক্রিকেটারের জীবনে অন্যতম মাইল ফলক। সেই ম্যাচে নজির গড়েছেন ভারতীয় স্পিনার। প্রথম ইনিংসে 4 উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে 5 উইকেট নিলেন অশ্বিন। ভারত ইংল্যান্ড 5 ম্যাচের টেস্ট সিরিজে দাপট দেখাচ্ছেন ভারতীয় স্পিনাররা। রাজকোটেও সেই দাপট অব্যাহত। প্রথম ইনিংসে ইংল্যান্ডের 10টি উইকেট নেন স্পিনাররা। কুলদীপ পেয়েছিলেন 5টি উইকেট, অশ্বিন পেয়েছিলেন 4টি উইকেট, জাদেজা পেয়েছিলেন 1টি উইকেট। দ্বিতীয় ইনিংসেও আধিপত্য দেখালেন ভারতীয় স্পিনাররা। শনিবার ভারতের ইনিংস শেষ হয় 477 রানে। ইংল্যান্ড পিছিয়ে ছিল 259 রানে। রান তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়তে হয় ইংরেজ ব্যাটিং অর্ডারকে। ভারতীয় বোলিংকে নেতৃত্ব দিলেন 100তম টেস্ট খেলতে নামা অশ্বিন। ধর্মশালার পিচে জসপ্রীত বুমরার সঙ্গে অশ্বিনকে শুরু করান রোহিত। নতুন বলে নিরাশ করেননি ভারতের অভিজ্ঞ স্পিনার। বেশি রান হজম করলেও নিয়মিত উইকেট নিতে থাকেন তিনি। দ্বিতীয় ওভারে ফিরিয়ে দেন বেন ডাকেটকে। ইংরেজ ওপেনার ফেরেন 2 রানে। ষষ্ঠ ওভারে রানের খাতা না খুলেই আউট হন জ্যাক ক্রলি। তিনিও অশ্বিনের শিকার। 3 নম্বরে নেমে দলের হাল ধরেন অলি পপ, তবে তাকে বড় রান করতে দেননি অশ্বিন। 19 রানের মাথায় অশ্বিনের বলে যশস্বীর হাতে ক্যাচ দিয়ে আউট হন পোপ। মধ্যাহ্নভোজে যাওয়ার আগে বেন স্টোকসদের উইকেট তুলে নেন অশ্বিন। 2 রানের মাথায় বোল্ড হন ইংরেজ অধিনায়ক। অশ্বিনের পঞ্চম শিকার হন বেন ফক্স। ব্যক্তিগত 8 রানের মাথায় তাকেও বোল্ড করেন অশ্বিন। শনিবার ধর্মশালার সাক্ষী থাকলো অশ্বিন ঝড়ের। তার স্পিন সামাল দিতে লেজে গোবরে হতে হলো প্রথম সারির ইংরেজ ব্যাটারদের।
নিজের অভিষেক এবং ১০০তম টেস্টে ৫ উইকেট নিলেন রবি অশ্বিন, যেই নজির বিশ্বের আর কোনো বোলারের নেই। এই নিয়েই টেস্ট ক্রিকেটে মোট ৩৬ বার এক ইনিংসে ৫টি উইকেট নিলেন ভারতের এই অভিজ্ঞ স্পিনার। টেস্ট ক্রিকেটে সবথেকে বেশি ৫ উইকেট নেওয়ার তালিকায় তিনি স্পর্শ করলেন নিউজিল্যান্ডের কিংবদন্তি স্যার রিচার্ড হেডলিকে। আরেকটি ইনিংসে ৫ উইকেট নিলে অশ্বিন স্পর্শ করবেন শেন ওয়ার্নকে। এই তালিকার শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার মুথাইয়া মুরালীধরন। তিনি মোট ৬৭ বার এক ইনিংসে ৫ বা তার বেশি উইকেট পেয়েছেন। রাত পোহালে কলকাতা ডার্বি ম্যাচের ফল কি হবে তা নিয়ে জল্পনা চলছে। একদিকে ইস্টবেঙ্গলকে হারিয়ে লিগ শিল্ড জয়ে নজর মোহনবাগানের। ডার্বিতে নামার আগে প্লে অফের পথে অনেকটা এগিয়ে সবুজ মেরুন শিবির। তবে পিছিয়ে নেই ইস্টবেঙ্গলও। গত ম্যাচে গোয়ার বিরুদ্ধে হেরেছে দল। মোহনবাগানের বিরুদ্ধে ৩ পয়েন্টকে পাখির চোখ করেছে লাল হলুদ কোচ। ডার্বির দিন নিয়ে চলেছে দীর্ঘ টালবাহানা, কারণ একই দিনে কলকাতার ময়দানে সভা রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূলের। তবে রবিবারই সময় পিছিয়ে হচ্ছে ডার্বি। কোন দলের প্রস্তুতি কোন জায়গায় দাঁড়িয়ে সেটাই আমরা জেনে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পুরন্দর চক্রবর্তী। পুরন্দর, কোন দলের প্রস্তুতি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ সবসময় একটা যেরকম টেম্পারামেন্ট ম্যাচ সেরকম হচ্ছে সম্মানের ম্যাচ, এবং সেই দিন সেই বিশেষ দিনে কোন দল ভালো খেলবে তার উপরেই কিন্তু ম্যাচের ফলাফল অনেকটাই দাঁড়িয়ে থাকে। যদিও তুমি প্রশ্নটা প্রস্তুতির করলে, কারণ প্রস্তুতির কথা যদি বলি তাহলে আমরা প্রথমে ইস্টবেঙ্গল যারা অবশ্যই এই ম্যাচে কিছুটা পিছিয়ে থেকে আরম্ভ করছে তাদের কথা প্রথমে বলি, তাহলে বলবো সল ক্রিস্পো এই ম্যাচে ফেরার সম্ভাবনা রয়েছে মাঝ মাঠে। কারণ যে দুটি নামী মুখকে ইস্টবেঙ্গল এই কদিন ধরে খেলিয়েছে এবং যারা সেকেন্ড উইন্ডোতে এসে ইস্টবেঙ্গল দলে সই করেছেন, অর্থাৎ ভাস্করেজ এবং ব্রাউন, এলেক্সো ব্রাউন, এই দুজন কিন্তু সেভাবে এখনো কিন্তু নিজেদের ক্রীড়া শৈলী তুলে ধরতে পারেনি দর্শকদের সামনে। মনে করা হচ্ছে কালকে সাউথকে হয়তো এটা কার্লোস পদ্ধতির উপরেই নির্ভর করবে, কোচ প্রথম থেকেই খেলাতে পারেন এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু ইস্টবেঙ্গল পূর্ণ শক্তি নিয়েই নামবে। সামনে আপফ্রন্টে মনে করা হচ্ছে ক্লেটন সিলভা থাকবেন এবং ডিফেন্স লাইনে কিন্তু ইস্টবেঙ্গল চাইলে প্রথমে নিজেদের সম্মান বাঁচানোর কথা প্রথমে ভেবেই তারা কিন্তু দুজন বিদেশিকে রাখবে এবং এর মধ্যে উল্লেখযোগ্য নাম হচ্ছে হিলারি মায়ের। এবং আমরা যদি দেখি প্যান্টিচও থাকার সম্ভাবনা রয়েছে, কারণ ইদানিং যে ম্যাচগুলি প্যান্টিচ কিন্তু ভালো পারফর্ম করেছেন দলের খারাপ পরিস্থিতির মধ্যেও। কিন্তু ইস্টবেঙ্গলের পরিস্থিতি এতটাই খারাপ, 18 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল কিন্তু 10 নম্বরে দাঁড়িয়ে আছে। অন্যদিকে কিন্তু মোহনবাগানের কথায় যদি যাই, মোহনবাগান কিন্তু 2টি ম্যাচ কম খেলে 16 ম্যাচে 33 পয়েন্টে দাঁড়িয়ে আছে। মোহনবাগানের লক্ষ্য থাকবে এই ম্যাচ জিতলে যেরকম সম্মানের লড়াই যেটা হবে, পাশাপাশি কিন্তু ডার্বি জিতে তারা কিন্তু একেবারে গ্রুপ টেবিলের অর্থাৎ আইএসএল গ্রুপ টেবিলের একবারে শীর্ষে চলে যেতে পারবে, যেখানে কিন্তু মুম্বাই সিটি এফসি দাঁড়িয়ে আছে 2 নম্বরে 35 পয়েন্টে দাঁড়িয়ে আছে ওড়িশা এফসি, শীর্ষে রয়েছে 36 পয়েন্টে মুম্বাই সিটি। এই দুটি দলকে তারা ছাপিয়ে যেতে পারবে। 36 পয়েন্ট হলে গোল পার্থক্য কিন্তু এগিয়ে যেতে পারবে মোহনবাগান, যদি কিন্তু তারা এই সম্মানের ডার্বি জেতে। মোহনবাগান ইদানিং ভালো খেলছে, হাবাসের কোচিং এ তারা কিন্তু অনেক ভালো ফল করছে, বছর শেষের দিকে যা ফল করেছিল। এবং শেষ ম্যাচেও আমরা দেখেছি যুব ভারতীতে তারা 3 গোলে জিতেছে জামশেদপুরের বিরুদ্ধে, যে জামশেদপুর মুম্বাইয়ের সঙ্গে সদ্য ড্র করেছে 1-1 গোলে। সেইখানে দাঁড়িয়ে
মনে করা হচ্ছে যে মোহনবাগান কিন্তু 3 পয়েন্টের দিকে অল আউট ঝাঁপাবে, এবং ইস্ট বেঙ্গলের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। ইস্ট বেঙ্গল কিন্তু প্রথমে সম্মান রক্ষার চেষ্টাই করবে, কারণ আমরা দেখছি ইস্ট বেঙ্গল টানা হারের মধ্যে দিয়ে যাচ্ছে এবং 18 খেলায় 18 পয়েন্ট। তবে পাশাপাশি এটাও সত্যি, ইস্ট বেঙ্গল যদি এই ম্যাচে জিততে পারে, যদিও এই মুহূর্তে সমর্থকরাও তার সেরকম ভাবছেন না যে ইস্ট বেঙ্গল জিতে যাবে, কারণ একেবারে জাদু কাঠির ছোঁয়া না পেলে ইস্ট বেঙ্গলের জেতা অসম্ভব মনে করছেন ইস্ট বেঙ্গলের সমর্থকরা। তাহলে 3 পয়েন্ট যদি ইস্ট বেঙ্গল ঘরে তুলতে পারে, সেক্ষেত্রে ইস্ট বেঙ্গল কিন্তু একেবারে জামশেদপুরকে টপকে 6 নম্বরে চলে যাবে, বড় সড়ো লাফ মারতে পারবে ইস্ট বেঙ্গল। কিন্তু প্রশ্ন হচ্ছে ইস্ট বেঙ্গল কতটা প্রস্তুত, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। মহেশ নাওরেন সিং এবং নন্দা কুমারকে রেখে তারা আক্রমণে গেলেও এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের অবস্থা কিন্তু খুবই খারাপ, কারণ টানা হারের মধ্যে দিয়ে যাচ্ছে। ইস্ট বেঙ্গল প্রথমে সম্মান বাঁচানোর চেষ্টা করবে, এটা বলাই বাহুল্য, কিন্তু মোহনবাগানের লক্ষ্য থাকবে 3 পয়েন্ট পাওয়ার, কারণ তাদের 2 ফরওয়ার্ড তাদিক মূলত এবং কামিন্সও গোলের মধ্যে রয়েছেন এবং গোলের মধ্যে ফিরেছেন, এবং হাবাসের কোচিং এ কিন্তু অনেকটাই দলকে অন্যরকম দেখাচ্ছে। মোহনবাগান জানে যে মোহনবাগান এই ম্যাচ জিতলে যেরকম ডার্বি জিতবে, পাশাপাশি কিন্তু আইএসএল টেবিলে শীর্ষে পৌঁছে যেতে পারবে। সেই জায়গায় দাঁড়িয়ে কালকে কিন্তু মোহনবাগান অল আউটে যাবে, এটা বলার অপেক্ষা রাখে না। এবং ইস্ট বেঙ্গল কার্লেস স্কোয়াড্রের মুখে যতই বলুন আমাদের আগামী 4টি ম্যাচে জেতার লক্ষ্য, ইস্ট বেঙ্গল প্রথমে কিন্তু নিজেদের ঘর বাঁচিয়ে তারপরে আক্রমণে যাওয়ার চেষ্টা করবে। তবে শেষ কথা হলো যে এই ম্যাচ হচ্ছে টেম্পারামেন্টের ম্যাচ, সেই বিশেষ দিনে কোন দল ভালো খেলছে সেটাই কিন্তু শেষ পর্যন্ত ম্যাচের ফল করে দেবে। মধুরিমা, একদমই। অনেক ধন্যবাদ তোমাকে পুরন্দর। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম, ডার্বির দিন নিয়ে দীর্ঘ টালবাহানার পরেও রবিবারই হচ্ছে ডার্বি। একই দিনে কলকাতার ময়দানে রাজ্যের শাসক দল তৃণমূলের সভা থাকার কারণে সময় পিছিয়ে রবিবারই হচ্ছে ডার্বি। ফলাফল কি হবে তার জন্য সেই দিকেই থাকবে আমাদের চোখ। খেলা হবে অনুষ্ঠান এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।